আপনি তো সম্প্রতি বা মেসি এবং ম্যারাডোনা তাদের দেশ আর্জেন্টিনা ভ্রমণ করেছেন এবং সেখানে তাদের বাড়িতে গিয়েছেন। আপনার সেই অভিজ্ঞতা কেমন ছিল? আমি যখন আর্জেন্টিনা যাওয়ার প্ল্যান করেছি, হুম। আর্জেন্টিনা যাইনি, যাওয়ার প্ল্যান নাই, তখনও ভেবেছি যে যদি কখনো আর্জেন্টিনা যাই আমি অবশ্যই ম্যারাডোনার বাড়িতে যাব। মেসির বাড়িতে যাব কিনা তখনও আমি আমি ভাবেননি? এই চিন্তা করিনি সত্যি ওকে। সত্যি, কিন্তু ম্যারাডোনার বাড়িতে আমি যাবই। আমি মেসির ভক্ত যতটা, তার চেয়ে অনেক বেশি বড় ভক্ত ম্যারাডোনার। বাহ! হ্যাঁ, হুম, কারণ আমি ছোটবেলায়, খুব ছোটবেলায়, সম্ভবত 1994-এ যে ওয়ার্ল্ড কাপ হয়, সেটাতে সম্ভবত, আমি সাল ভুল বলছি কিনা জানি না, আমি ম্যারাডোনার খেলা দেখেছি ছোটবেলায়। এবং সেটাই না, বলে না যে পারিবারিকভাবে ইনফ্লুয়েন্স হয়ে যায় যে আর্জেন্টিনার ভক্ত না ব্রাজিলের ভক্ত। তো আমাদের পরিবার, শুধু পরিবার না, গ্রাম, সব জায়গায় দেখতাম যে আর্জেন্টিনা নিয়ে একটা ওই রকম একটা মানুষের মধ্যে উৎসাহ, উদ্দীপনা। আর ছোটবেলা থেকেই ম্যারাডোনার প্রতি আমার ভালো লাগা অন্যরকম। তো সেই জায়গা থেকে যখন প্ল্যান করে যাওয়ার, সেই সময় আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি যে ম্যারাডোনার বাড়িতে তো অবশ্যই যাব, মেসির বাড়িতেও যাব। হুম, হুম, তো আমি ম্যারাডোনার বাড়িতে যাই। বুয়েনোস আইরেস থেকে 20 কিলোমিটার হুম, দূরে হুম, হুম। একটা বস্তি এলাকা, যেখানে কোনো হাই রাইজ বিল্ডিং নেই। একতলা, সর্বোচ্চ হয়তো দোতলা দুই একটা থাকতে পারে, সবগুলোই একটা বস্তি এলাকা যেরকম হয় ঠিক সেই রকমই। এখনো অনুন্নত এই জায়গাটা, কিন্তু বুয়েনোস আইরেস কিন্তু অনেক উন্নত। আপনি আচ্ছা। গেলে মনে হবে যে ইউরোপের কোনো সমৃদ্ধ শহরে এসেছেন, আপনি ফ্রান্সে এসেছেন, এইরকম, মানে প্যারিসে হুম, গেছেন হুম, হুম। এইরকম। তো আমার কাছে প্যারিসের চেয়েও, আমি প্যারিসেও গেছি, আচ্ছা। প্যারিসের চেয়েও সুন্দর মনে হয়েছে বুয়েনোস আইরেসকে। এই বাহ! শহরের হুম, স্থাপত্য হুম, এত, হুম। যাই হোক, সেই বস্তির মাঝে ছোট্ট একটা বাড়ি। সেই বাড়িতে রুম হচ্ছে 2টা থাকার রুম, একটা ড্রয়িং স্পেস, ছোট্ট। আমি যখন সেই বাড়িতে ঢুকি, ম্যারাডোনার বাড়িতে, আমার মানে অনুভূতি যে কি, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যে মনে হচ্ছিল যে একজন কিংবদন্তি ফুটবলের, তার বাড়িতে আমি ঢুকছি। সেই তার বাড়িটা অবিকল, মানে তিনি থাকা অবস্থায়, তিনি যখন ছোটবেলায় সেই বাড়িতে ছিলেন বাবা মার সাথে, হুম, হুম। তখন বাড়ির যে কাঠামো ছিল এখনো সেই কাঠামোই আছে, কোনো চেঞ্জ হয় নাই। কারণ পুরাতন ছবিগুলো দেখেছি, মানে ম্যারাডোনা তার বাড়ির সামনে খেলছেন ছোটবেলায়, হুম, হুম, হুম। সেই স্টিল ছবি, আর এখনকার যে বাড়ি সেম, কোনো কিছু চেঞ্জ নেই। হ্যাঁ, তো সেই বাড়ির ভিতরে এখন যারা থাকছেন, তারা এই বাড়ির মালিক না, এই বাড়ি দেখাশোনা করেন, ছোট্ট একটা বাড়ি, কুঁড়ে ঘর বলা যায়। স্বামী স্ত্রী থাকেন তারা। ওখানে যারা যায় একটু তাদেরকে টাকা পয়সা দেয়, হুম, হ্যাঁ, হুম, হুম। দেখার সুযোগ দেয়, কিন্তু ঘরের ভিতর যেতে দেয় না। তো আমি আচ্ছা। তাদেরকে খুব রিকোয়েস্ট করলাম যে আমি বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশের মানুষজন খুব পছন্দ করে ম্যারাডোনাকে, আমি একটু ভিতরে গিয়ে দেখতে চাই যে উনি কোন রুমে থাকতেন। রাজি হচ্ছিলেন না। যাই হোক, তাকে অনেক বুঝিয়ে পরবর্তীতে রাজি করালাম। ভিতরে গেলাম, দেখলাম সেই ঘর, খাট একেবারে ভেঙে আছে, ভাঙা খাট। আমার ভিডিও যারা দেখছেন তারা দেখতে পারেন যে আমার কাছে অদ্ভুত মনে হয়েছে যে আমি যেই ঘরের মধ্যে দাঁড়িয়ে ছিলাম সেই মুহূর্তে, যে সেই ঘরে ম্যারাডোনা ঘুমাতেন, হাঁটা চলাফেরা করতেন, এটা ভাবতে অন্যরকম লাগে। আর আমি যখন ওই রুম থেকে বের হয়ে বাইরে এলাম, তখন আমার কাছে মনে হলো দুনিয়ার সবচেয়ে প্রতাপশালী সম্রাটের শয়নকক্ষ থেকে বের হয়ে এলেও আমি এতটা খুশি হতাম না, আমার এতটা ভালো লাগতো না ম্যারাডোনার এই কুঁড়ে ঘর থেকে বের হয়ে এসে আমি তার চেয়ে অনেক বেশি খুশি হয়েছি। কি দারুণ! কি দারুণ অভিজ্ঞতা। আপনি যখন শুরু করেছিলেন এই জার্নিটা, তখনও কি মনে হয়েছিল যে এই যে আপনার এত পছন্দের একজন কিংবদন্তি আমাদের প্লেয়ার ম্যারাডোনা, তার বাড়িতে আপনি কখনো যাবেন নাকি এটা প্ল্যানিং এ ছিল? না, এটা প্ল্যানিং এ ছিল আমার, ছিল। যে আমি যাব। তারপরে আমি রোজারিও শহরে গেছি, মেসির বাহ! মেসির বাড়ি। মেসির বাড়িটাও মূল শহর থেকে কিছুটা দূরে, 20-25 কিলোমিটার হুম, দূরেই। হুম, দোতলা একটা বাড়ি, হুম। বাড়ি তালাবদ্ধ, কেউ থাকে না, জানলা দরজা সব বন্ধ। তার চাচাতো ভাইয়েরা এই তার দেয়ালে কিছু মেসির একটা গ্রাফিতির মতো করে আঁকিয়ে রাখা হয়েছে। আর ভক্তরা যারা যায় তাদের বাড়ির দরজায় এটা সেটা লিখে ওই কাপড়ে গিট্টু দিয়ে রাখছে, বা এই ধরনের আর কি। ওইখানে বাড়িটাই আছে, হুম। আর অন্য কিছু নেই, কারোর সাথে কথা বলার নেই। তবে প্রতিবেশী যারা আছে, তার সাথে বড় হয়েছেন, তারা অনেক গর্বিত তাকে নিয়ে। আমি গেলাম, তার পাশের একজন জার্সি নিয়ে আসলো তার বাড়ি থেকে বের করে, যে ওইখানকার একটা ক্লাব, নিউ ওয়েলস ওল্ড বয়েজ, এটাতে
মেসি ছোটবেলায় খেলেছেন, আচ্ছা সেই ক্লাবের একটা জার্সিতে মেসি স্বাক্ষর করেছেন। তার চাচাতো ভাইয়ের হাতে উনি মেসির কাছে পাঠিয়ে দিয়েছিল যে মেসি যেন এতে ইয়ে করে দেয়, অটোগ্রাফ দেয়। অটোগ্রাফ তো দিয়ে দেন। মেসি অটোগ্রাফ দিয়েছেন, সেটা নিয়ে এসে তাকে দিয়েছেন। উনি আবার আমার কাছে নিয়ে এসে দেখাচ্ছে। তারপরে উনি বলছেন, তোমরা এসেছো, এখানে তো তেমন কিছু নাই। আর্জেন্টিনার বিশাল একটা পতাকা নিয়ে এসে তার বাড়ির সামনে, মেসির বাড়ির সামনে টানিয়ে দিয়ে বলছে এখন ছবি তোলো। এরকম। আর মেসির বাড়ি শুধু না, মেসির যে স্কুলে পড়েছেন ছোটবেলায় সেই স্কুলে গিয়েছি। তারপরে উনি 5 বছর বয়সে যে ক্লাবে ভর্তি হয়েছিলেন, গ্রান্ডুলি ক্লাব, সেই ক্লাবে গেছি, সেই ক্লাবের মাঠ দেখেছি। ছোটবেলায় যখন ওই ক্লাবে তিনি খেলতেন, একেবারে পিচ্চি, 4.5-5 বছর বয়স, সেই সময় তার খেলার স্টাইল দেখেই তার কোচেরা ধরে নিয়েছিলেন যে বড় কিছু হবে এবং এ ছোটদের সাথে কেন খেলছে। Wow. এই অল্প কিছুদিনের মধ্যেই ও তার এই পরের যে ক্লাব, বড়দের যে ক্লাব, ওখানে নিউ ওয়েলস ওল্ড selection- বয়েজ, সেটাতে উনি খেলা শুরু করেন। আমার খুবই ভালো লাগছে। মেসি, ম্যারাডোনা দুইজনের বাড়িতে গিয়েছি, এটা একটা ভিন্ন রকমের অভিজ্ঞতা, আমার সারা জীবন মনে রাখার মতো একটা অভিজ্ঞতা। দারুণ দারুণ, এরকম অভিজ্ঞতা মানে এখন এত শুনে মানে আমরা শিহরিত, মনে হচ্ছে যে ওরকম যদি এই অভিজ্ঞতাটা আমাদের হতো। আমি তবে একটা আপনি কথা অনেকটাই বলেছিলাম, সহজ করে ওই দিয়েছেন। জি। মেসির বাড়ির দেয়ালে যে মেসির প্রতিকৃতি আঁকানো রয়েছে, এইভাবে তিনি আকাশের দিকে তাকিয়ে আছেন। আমি তখন বলেছিলাম যে আকাশের দিকে তাকিয়ে তিনি কি তারকা দেখছেন? তার চেয়ে বড় তারকা এই ধরাধামে আর কে আছে? তিনি তাহলে কি দেখছেন? কি দারুণ কথা বলেছেন, দুর্দান্ত। আচ্ছা ভাইয়া, এই যে বললেন যে ম্যারাডোনার বাড়িতে গেছেন, একটা বস্তি বাড়ি বলছিলেন যে আহ, অনেকেই বলেছে যে সোশ্যাল মিডিয়াতে এবং সবখানে আর্জেন্টিনা খুব গরিব একটা কান্ট্রি, বা আর্জেন্টিনাতে আসলে ওরকম দেখা বা যাবার মতো কিছু নেই, বাট আপনি সেখানে ভ্রমণ করেছেন এবং আপনি দেখলেন যে বিষয়টা কিছুটা হলেও ভিন্ন। কিছুটা একটু না, জানতে চাইবো। পুরোপুরি উল্টো। আচ্ছা, আর্জেন্টিনার সম্পর্কে আমাদেরকে ভুল ধারণা দেওয়া হয়েছে। আর্জেন্টিনাকে বলা হয়েছে, আমাদেরকে জানানো হয়েছে আর্জেন্টিনা গরিব, কিন্তু আমি গিয়ে দেখেছি উল্টো। হ্যাঁ, তাদের ইনফ্লেশন আছে, মানে অর্থনৈতিক সংকট চলছে 2002 সালের পর থেকে, অর্থনৈতিকভাবে বিধ্বস্ত, কিন্তু গরিব বলা যায় না। তাদের অবকাঠামো দেখুন, তাদের শিক্ষা প্রতিষ্ঠান দেখুন, তাদের লাইফস্টাইল দেখুন, আপনার কোনোভাবেই মনে হবে না এটা ইউরোপের চেয়ে কোনো অংশে কম। শুধু নান্দনিক সৌন্দর্যেই নয়, তাদের যে ইতিহাস, ঐতিহ্য, এগুলো নিয়েও, এবং তাদের খাবার দাবারের ঐতিহ্য, সব কিছু নিয়ে তারা কিন্তু বেশ সমৃদ্ধ। আর আর্জেন্টিনার পাতাগোনিয়া যে অঞ্চলটা, আপনাকে যদি বলা হয় বা আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন যে দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গা কোনটি, আপনি গুগলে লেখেন, দেখেন যে এর মধ্যে হয়তো 5-7 বা 2-3-4-এর মধ্যেই আসবে পাতাগোনিয়া। এত চমৎকার ল্যান্ডস্কেপ, তাদের ফিটসরয় পর্বত, কি অসাধারণ। তাদের ঘোরার জায়গা এত কিছু আছে, পেরিতো মরেনো হিমবাহ, অসাধারণ। মানে তাদের মেন্দোজা, আঙুরের রাজ্য, আমি ঘুরে এসেছি। আপনি দেখবেন যে মাঠের পর মাঠ আঙুর চাষ হচ্ছে। তাদের দুনিয়ার মধ্যে সবচেয়ে মজার যে আঙুর ম্যালবেক, সেই ম্যালবেকটা তারাই উৎপাদন করে। এবং এখন তাদের অর্থনীতি কিন্তু আঙুরকে কেন্দ্র করে, অর্থাৎ তারা যে ওয়াইন প্রোডাকশন করে সারা দুনিয়ায় এটা তারা সরবরাহ করে। বাহ, তার মানে বলছেন যে যেরকম একটা জিনিস আমাদের পোর্ট্রে করা হচ্ছিল, শো করা হচ্ছিল, সেটা সম্পূর্ণ মিথ্যা। একেবারেই মিথ্যা। আপনার এদের নগর পরিকল্পনা আপনি দেখুন, বুয়েনোস আইরেস শহরে গেলে এদের যে স্থাপত্যগুলো অসাধারণ। মানে এক একটা বিল্ডিং এর দিকে মনে হয় তাকিয়ে থাকি যে এগুলো কত বছর আগে বানানো হয়েছে, কত চমৎকার। প্রত্যেকটা রাস্তা এত প্রশস্ত। একটা রাস্তা আছে তাদের একবারে বুয়েনোস আইরেসের একবারে সেন্ট্রাল পয়েন্টেই, 16 লেনের, এটাকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রশস্ততম সড়ক। একটা রাস্তায় 16টা লেন, এবং এরা এত নিয়ম কানুন মানে, ট্রাফিক আইন মোটেও কেউ ভাঙে না, সিগন্যাল না দিলে কেউই পার হয় না। এবং সবচেয়ে ভালো লেগেছে বাংলাদেশিদের প্রতি তাদের আবেগ, অনুভূতি, ভালোবাসা। আমি যেখানেই বলেছি বাংলাদেশি, 1 সেকেন্ডও সময় লাগে না, মানে ন্যানো সেকেন্ডও লাগে না, ধুম করে জড়িয়ে ধরে এসে যে বলে যে তোমরা তো আমাদের চেয়েও আমাদের ফুটবলকে বেশি ভালোবাসো, এরকম। আর তাদের আতিথেয়তা, যখনই শুনে বাংলাদেশে আসো, তুমি এটা খাও, ওটা নাও, কি করতে চাও, কিভাবে হেল্প করতে পারি, মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। একটা অভিজ্ঞতা শেয়ার করি, আমি ইগুয়াজু ওয়াটারফলসে গেছি, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ওয়াটারফলস ইগুয়াজু ওয়াটারফলস। ওইখানে একটা পয়েন্ট আছে যেখান থেকে 3টা দেশ এক জায়গায় দাঁড়িয়ে দেখা যায়, ব্রাজিল, আর্জেন্টিনা আর প্যারাগুয়ে।
হ্যাঁ, আমি যখন ইয়েতে ওই জায়গায় যাওয়ার সময় আমরা গাড়ি পাচ্ছিলাম না। হুম। তো এখানে একটা দোকান আছে, দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম এক নারীকে যে কিভাবে যাওয়া যায়। বললো যে এখানে উবারে ডাকলে গাড়ি পাওয়া যেতে পারে। তো আমার সাথে নিলয় ছিল, নিলয় ট্রাই করছিল, পাওয়া যাচ্ছে না। এই ফাঁকে উনি জানলেন যে আমরা বাংলাদেশ থেকে এসেছি। তারপর থেকে তার শুরু হয়ে গেল, তোমরা কি খেতে চাও, কি খাওয়াইতে পারি। গাড়ি পাচ্ছি না দেখে উনি তার নিজের গাড়ি তার সন্তানকে ডেকে ড্রাইভ করতে দিলেন যে এরা বাংলাদেশ থেকে এসছে, এদেরকে ওই জায়গায় নামিয়ে দিয়ে আসো। ওয়াও। বিদেশে গেলে হয় কি 5 টাকার ভাড়া আপনার কাছ থেকে 50 টাকা কিভাবে নেবে এই চিন্তা করে সব জায়গায়, হুম, হুম, হুম। কিন্তু তিনি তার নিজের গাড়ি দিয়ে দিলেন, পার্সোনাল গাড়ি, এবং গাড়ি কিছুটা গেছে, তারপর থামিয়ে আবার উনি গাড়ির ভিতরে ওনার স্যান্ডেল রাখছিলেন, ওই স্যান্ডেলগুলো আবার নিয়ে নিলেন যে ওনার দরকার। তো আমি বুঝলাম যে ওনার ব্যক্তিগত ব্যবহারের গাড়িটা আমাকে দেয়া হলো তার সন্তানকে দিয়ে যেন নামিয়ে দিয়ে আসে।